হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য একদম ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমরা আলোচনা করব ভূগোলের সাজেশন, যেটা লাস্ট মিনিট সাজেশন, ফাইনাল সাজেশন। তাই দেরি না করে ভিডিওটায় ফটাফট লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বটন কিন্তু অন করে রাখো, কারণ এরকম অনেক সাজেশনের ভিডিও যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই আসবে। তাই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাই কিন্তু অবশ্যই লাইক করে দাও। তো চলো আমরা প্রথম দেখে নিই যে লাস্ট মিনিট সাজেশন, এই যে আমরা ভিডিওটা করছি এখানে কত, শুধু কি 5 মানের প্রশ্ন আলোচনা করব নাকি শুধু 3 নাকি 2? এখানে কিন্তু সমস্ত একদম 2 থেকে শুরু করে 2 মান, 3 মান এবং 5 মানের যা যা প্রশ্ন তোমাদের আসে পুরো প্যাটার্ন সহ কিন্তু একদম ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আর বোঝার চেষ্টা করো কোন জায়গাগুলো তোমাকে বেশি জোর দিয়ে পড়তে হবে। বোঝা গেল? তো প্রথম দেখে নিই আমাদের চ্যাপ্টার গুলো কি কি রয়েছে। প্রথম দেখো, আমরা যদি ভাগ করি, আমরা যদি দেখি আমাদের প্রাকৃতিক যে পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু এই অংশটা রয়েছে আমাদের প্রাকৃতিক পার্ট। তারপরে রয়েছে ভারত, আমাদের রয়েছে ভারত আর উপগ্রহ চিত্র, এটা রয়েছে আমাদের আঞ্চলিক পার্ট। ঠিক আছে, আঞ্চলিক পার্ট। আজকের ভিডিওতে তাহলে কি কি আলোচনা করব? 2 মান, 3 মান এবং 5 মানের প্রশ্ন আলোচনা করব, তাই তো? কিন্তু একটা বোঝার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমাকে এই যে 5 মানের প্রশ্ন রয়েছে না, এই যে 5 মানের প্রশ্ন রয়েছে, এই 5 মানের প্রশ্ন কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে করতে হবে না। ঠিক শুনছো? একদমই ঠিক শুনছো। সমস্ত চ্যাপ্টার থেকে 5 মানের প্রশ্ন করতে হবে না। কেন করতে হবে না? কারণ এই বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের কোনো 5 মানের প্রশ্ন থাকে না পরীক্ষায়। আর লাস্ট যে চ্যাপ্টার রয়েছে এখান থেকেও কিন্তু কোনো 5 মানের প্রশ্ন পরীক্ষায় থাকে না, মানে আসবেই না। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে আমরা কোনো রকম কোনো 5 মানের প্রশ্ন তৈরি করব না। যেটা করব সেটা হচ্ছে বাকি যে 4টে চ্যাপ্টার রয়েছে, মানে এখান থেকে আমরা 5 করব, এখান থেকে আমরা 5 করব, এখান থেকে আমরা 5 করব, আর এখান থেকে আমরা 5 নম্বর করব। বোঝা গেল? এটুকু বুঝতে পেরেছো কি আমি বোঝাতে চেয়েছি? তারপরে দেখো, তারপরে যেটা রয়েছে নেক্সট, যেটা রয়েছে 2 মান, 3 মান এখান থেকে পড়বো, 2 মান, 3 মান এখান থেকে পড়বো, 2 মান, 3 মান এখান থেকে পড়বো। এখান থেকেও কিন্তু 2 মান আর 3 মান আমাদেরকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, নেক্সট ভারত রয়েছে, এখান থেকে আমরা 2 মান, 3 মান পড়বো, আর এখান থেকেও আমরা 2 মান আর 3 মান কিন্তু পড়বো। তাহলে এটা আগে বুঝে নাও যে আমাদের টোটাল কটা চ্যাপ্টার রয়েছে। 6টা চ্যাপ্টার রয়েছে। 6টা চ্যাপ্টার থেকে আমরা দুটো চ্যাপ্টার, যেই দুটো চ্যাপ্টার বজ্র ব্যবস্থাপনা আর কি রয়েছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই দুটো চ্যাপ্টার থেকে কোনো 5 মানের প্রশ্ন করব না। ঠিক আছে, বাকি 4টে চ্যাপ্টার কি কি রয়েছে? বহির্জাত প্রক্রিয়া রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, বাড়িমণ্ডল রয়েছে, আর রয়েছে ভারত। এই চ্যাপ্টারগুলো থেকে আমরা 5 মানের প্রশ্ন করব। বোঝা গেল? এরপরে আসি, 5 মানের প্রশ্ন পরীক্ষায় তোমাকে টোটাল করতে হবে 20 মার্কসের। ঠিক আছে, একটা দুটো তোমার থাকবে, এখান থেকে থাকবে 10, যেটা প্রাকৃতিক থেকে থাকবে 10, আর আঞ্চলিক থেকে থাকবে 10। টোটাল 20 মার্কস। বোঝা গেল? টোটাল 20 মার্কসের আমাকে 5 মানের প্রশ্ন করতে হবে প্রাকৃতিক থেকে। মানে এই 3টে চ্যাপ্টার, এই বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার থেকে আমার 10 টোটাল 4টে প্রশ্ন দেওয়া থাকবে, দুটো প্রশ্ন করতে হবে। আর ভারত, শুধুমাত্র ভারতটা থেকে এর দুটো ভাগে যদি আমি ভাগ করে দিই, তোমার হচ্ছে যে কি বলবো, প্রাকৃতিক আর অর্থনৈতিক দুটো ভাগে ভাগ করে দিই, তো সেই জায়গা থেকে কিন্তু আমার টোটাল 10 নম্বরের প্রশ্ন, মানে 4টে প্রশ্ন থাকবে, আমাকে দুটো প্রশ্ন লিখতে হবে শুধুমাত্র ভারত থেকে। বোঝা গেছে? এটুকু সবার ক্লিয়ার? নেক্সট, যদি একবার একটু এই ছকটা একটু দেখে নাও, সবাই ভালো করে একটু ছকটা দেখে নাও যে আমি কি বোঝাতে চেয়েছি। এটুকু নিশ্চয়ই বুঝে গিয়েছো। তাহলে 5 মানের প্রশ্নের জন্য আমি প্রাকৃতিক থেকে কিছু প্রশ্ন বলে দেবো, আর আঞ্চলিক মানে ভারত যে পার্টটা রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন বলে দেবো। এই প্রশ্নগুলো সবার আগে তৈরি করবে। নেক্সট আমরা যেটা 3 মানের প্রশ্ন আলোচনা করব, আর 2 মানের প্রশ্ন আলোচনা করে দেবো যে কোন কোন 2 মানের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, ভিডিওতে আমি কিছু ধরো কিছু প্রশ্ন আমি মার্ক করে দিয়েছি যে এই কালির প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এটা সাদা, এরকম একটা কিছু ভাগ করা রয়েছে। সেটার মধ্যে আমি একটু বলে দিই যে যেগুলো সবুজ কালি রয়েছে,
যেগুলো আমি সবুজ কালি দিয়ে মার্ক করেছি, ওই প্রশ্নগুলো কিছু পড়ো আর নাই পড়ো, ওই প্রশ্নগুলো সবার আগে তৈরি করে যেতে হবে। কেন? কারণ ওই প্রশ্নগুলো কিন্তু বাজার চলতি যত রকম টেস্ট পেপার রয়েছে, এবিটিএ বলো, ডব্লিউবিএইচএ, ডব্লিউবিটিএ, তোমাদের পর্ষদ, সমস্ত টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু মানে বিভিন্ন স্কুলে কিন্তু কমন দেখা গিয়েছে। তাই এই প্রশ্নগুলো আমি একটু হাইলাইট করে দিচ্ছি, যেগুলো কিছু পড়ো আর নাই পড়ো, ওই প্রশ্নগুলো কিন্তু সবার আগে তোমাকে তৈরি করে যেতে হবে। বোঝা গেছে? তো চলো, প্রথম চ্যাপ্টার আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা আগে আমরা দেখে নিই যে এখান থেকে কি কি প্রশ্ন আমাদের 2, 3 এবং 5-এর জন্য করতে হবে। প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2 মানের প্রশ্ন। প্রথমে আমি দেখব যে এই চ্যাপ্টার থেকে 2 মানের জন্য কতগুলো প্রশ্ন করতে হবে। প্রথম বলে দিই, এই চ্যাপ্টারটা অনেক বড়, কারণ এখানে বহির্জাত প্রক্রিয়া রয়েছে, তার সাথে সাথে নদী রয়েছে, বায়ু রয়েছে, হিমবাহ রয়েছে, এতগুলো পার্ট রয়েছে। এবারে যখন তুমি নদীর ক্ষয়কাজ সঞ্চয় কাজ পড়ছো, কিংবা যখন তুমি বায়ুর ক্ষয়কাজ সঞ্চয় কাজ পড়ছো, হিমবাহের ক্ষয়কাজ সঞ্চয় কাজ পড়ছো, তার তো ভূমিরূপগুলো তুমি পড়ছোই তো, তার সাথে ভূমিরূপগুলো তোমাকে পড়তেই হচ্ছে, যে তার ফলে এমন কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, এগুলো তোমাকে দেখতেই হচ্ছে। এগুলোই আসে সাধারণত 2 মানের প্রশ্নের ক্ষেত্রে। বোঝাতে পেরেছি? এগুলোই আছে তোমাদের 2 মানের প্রশ্নের ক্ষেত্রে। যেমন চলো দেখে নিই কি কি প্রশ্ন আমাদেরকে রেডি করতে হচ্ছে এই চ্যাপ্টার থেকে। যেখানে দেখো, পর্যায়ন, এই প্রশ্নটা করতে হবে। ধারণ অববাহিকা, জলবিভাজিকা, প্রপাতকূপ, মন্থকূপ, ষষ্ঠঘাতের সূত্র, পুঞ্জিত ক্ষয়, সবুজ কালির প্রশ্নগুলো আমি একটু ভালো করে হাইলাইট করে দিচ্ছি। ক্রেভাস কি, বার্গশুট কি, ঠিক আছে, এগুলো মানে বিভিন্ন টেস্ট পেপারে এই প্রশ্নগুলো কিন্তু কমন দেখা গিয়েছে। তাই এগুলো সবার আগে তৈরি করবে। ঝুলন্ত উপত্যকা, হিমশৈল, বোধিতৌত সমভূমি, অসুরাকৃতি হ্রদ, ওয়াদি, লোয়েস, ইনসেলবার্গ, মরুদ্যান, অপসারণ সিক্ত গর্ত সৃষ্টি হয় কিভাবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অপসারণ সিক্ত গর্তটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ির সংজ্ঞা, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। বোঝাতে পেরেছি? যেগুলো রয়েছে আমাদের 2 মানের প্রশ্নের ক্ষেত্রে, এগুলো কিন্তু ভালো করে তৈরি করতে হবে। যেখানে অসুরাকৃতি হ্রদ, ওয়াদি, এগুলো কিন্তু দেখা গিয়েছে। যেমন ধরো বাজাদা, এটাও দেখা গিয়েছে অনেক টেস্ট পেপারে। হ্যাঁ, ক্যানিয়ন, এটাও কিন্তু দেখা গিয়েছে। পার্বত্য ও পাদদেশীয়, শুধুমাত্র দিয়ে দিতে পারে যে পাদদেশীয় হিমবাহ কাকে বলে, এটাও কিন্তু শুধুমাত্র দিয়ে দিতে পারে। তো এই প্রশ্নগুলো তুমি 2 মানের জন্য ভালো করে তৈরি করবে। এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদেরকে 2 মার্কসের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করতে হবে। যারা স্ক্রিনশট নেবে মনে করছো, তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট যাব আমি পরবর্তী যে অংশ রয়েছে আমাদের এই চ্যাপ্টার থেকে, যে 3 মানের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি দেখব। কি কি করতে হবে দেখো, প্রথমে আসি পার্থক্য লেখতে। পার্থক্য লেখে আমাদেরকে কি কি পার্থক্য তৈরি করতে হবে। প্রথম দেখো, যেগুলো আমি করেছি এখানে, সেটা হচ্ছে নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা দেখবে। হ্যাঁ, এখানে দেখবে জিউগেন ইয়ারদাং, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আমি দেখেছি। অনুদৈর্ঘ্য তির্যক পালিয়ারি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে যদি কেউ মনে করো যে না, আমি কোনো রিস্ক নেব না, তাহলে পার্থক্য থেকে এই যে পার্থক্যগুলো রয়েছে এগুলো দেখে নেবে। বোঝা গেল? নেক্সট যেটা দেখতেই হবে সেটা হচ্ছে নদীর বহন কার্য বা ক্ষয় কার্যের ফলে 3টি প্রক্রিয়া। নেক্সট, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু কার্যের মানে বায়ুর সঞ্চয় কার্যের ফলে প্রাধান্য লাভের যে কারণ, সেটা দেখতে হবে, ইম্পর্টেন্ট রয়েছে। সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব, ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে তোমাদের 3 মানের জন্য। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যেগুলো তোমাকে করে যেতেই হবে পরীক্ষাতে। বোঝা গেল? 2 রকম টাইপে আমি আমারও বলেছি, ভাগ করেছি। যারা মনে করছো যে আমরা ফার্স্ট সবুজ কালিটা পড়বো, তারা করে নাও। আর যারা মনে করছো না আমি একটার থেকে পরপর করে সব রেডি করবো, তাহলে তাই করে নাও। ঠিক আছে, এবার কেউ যদি মনে করো যে শুধু সবুজ কালি প্রশ্নটা পড়ে গেলেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে, না, এটা কিন্তু একেবারেই ভেবো না। কারণ তোমাদের এই সবুজ কালি দেওয়ার মানে এটাই যে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বেশি টেস্ট পেপারে এসেছে, বিভিন্ন টেস্ট পেপারে প্রশ্নগুলো কমন এসেছে। বোঝাতে পেরেছি? নিশ্চয়ই ক্লিয়ার, বোঝা গেছে? তো চলো নেক্সট যাব আমি 5 মানের প্রশ্ন। কিছু পড়ো আর নাই পড়ে যাও, এই 3টে প্রশ্ন ভালো করে তৈরি করে নাও ফার্স্ট চ্যাপ্টার থেকে। হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়া,
ঠিক আছে? আর কি হিমবাহ জলধারার মিলিত কার্যের প্রক্রিয়া, নদী ক্ষয়কার্যের প্রক্রিয়া। এই ফার্স্ট দুটো প্রশ্ন একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আর এই প্রশ্নটা কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে, মানে কিছু কিছু টেস্ট পেপার রয়েছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমার 2023-এ এসেছিল। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর যদি পারো তাহলে এই দুটো প্রশ্ন দেখে নিতে পারো। ঠিক আছে? যদি পারো এই দুটো প্রশ্ন দেখে নিতে পারো। যদি এই 3টে প্রশ্ন পড়ো তাহলে কিন্তু একদম কমন নিশ্চিত। বোঝা গেল? কমন নিশ্চিত। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত টেস্ট পেপারেই এই প্রশ্নগুলো কিন্তু দেখা গিয়েছে। বোঝাতে গেলে এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত টেস্ট পেপারেই দেখা গিয়েছে। তাই এই প্রশ্নগুলো সবার আগে তোমাকে তৈরি করে নিতে হবে 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য। ঠিক আছে? চলো নেক্সট, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। 2 মান, 3 মান এবং 5 মান। 2 মানের প্রশ্ন বলে দিয়েছি, 3 মানের প্রশ্ন বলে দিয়েছি, 5 মানের প্রশ্ন বলে দিলাম, এক্ষুনি বললাম। ঠিক আছে? নেক্সট যাব আমরা পরবর্তী চ্যাপ্টার, মানে সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার আমাদের কি রয়েছে? বায়ুমণ্ডল থেকে আমাদেরকে যেটা করতে হবে, 2 মানের জন্য 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো আমাকে দেখতেই হবে সেটা হচ্ছে অ্যালবেডো কি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, সমষ্ণ রেখা কাকে বলে, এল্লিলো কি, নিরক্ষীয় শান্ত বলয়, গর্জনশীল চল্লিশা, ইনসোলেশন। এই 3টে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেরেলের সূত্র, অশ্বক্ষাংশ আর শিশিরাঙ্ক। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ এগুলো দেখা গিয়েছে বেশিরভাগ টেস্ট পেপারে। এটাও দেখা গিয়েছে কোরিওলিস বল, এখানে তোমার মৌসুমী বিস্ফোরণ, এটাও বৃষ্টির ছায়া অঞ্চল, এগুলো কিন্তু দেখা গিয়েছে। বোঝা গেল? তো চলো নেক্সট যাব 3 মানের জন্য। 3 মানের জন্য কি কি করতে হবে? 3 মার্কসের জন্য ফার্স্টেই আসবো পার্থক্য। সমুদ্র বায়ু, স্থলবায়ু, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, আপেক্ষিক আর্দ্রতা, চরম আর্দ্রতা। ভালো করে লিখে রেডি করে নাও, চিত্র সহ একদম। যদি পারো যে একটা ছবি দেবে এই সমুদ্র বায়ু, স্থলবায়ু, একটু ছবি দিয়ে পারলে যেগুলো যেগুলো ছবির রয়েছে বা প্রয়োজন সেগুলো কিন্তু ভালো করে তৈরি করে নাও। যেখানে যেখানে ছবির দরকার ভূগোলে সেখানে অবশ্যই তোমাকে ছবি দিতে হবে। ছবি না দিলে তুমি সেক্ষেত্রে কম নাম্বারও তোমাকে টিচার যদি মনে করে দেবেন তাহলে উনি দিতে পারেন। বোঝা গেল? ছবি যেখানে যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই তোমাকে ইনক্লুড করতে হবে ছবি। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় কেন, উষ্ণতা হ্রাস পায় কেন, উষ্ণতা হ্রাস পায় কেন। তারপরে রয়েছে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। এই দুটো প্রশ্নই কিন্তু একই রকম, কিন্তু এগুলো কিন্তু ঘুরিয়ে আসে। বেশি প্রশ্ন এটাই দেখা যায় যে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। বুঝে গেল? ওজোন স্তরের গুরুত্ব, বিনাশের প্রভাবগুলি লেখো। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো যেটা লাস্ট প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু এবং ভূমধ্য জলবায়ুর বৈশিষ্ট্য। এটা যে কোনো একটা দিতে পারে, হয় তোমাকে দিতে পারে ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, না হয় তোমাকে দেবে যে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? যে কোনো একটা পোর্শন তুলে দেয়। তারপরে যেটা রয়েছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। এখানে অনেকগুলো 3, 4, 5টা পদ্ধতি রয়েছে, 5, 6টা। তো সেক্ষেত্রে তুমি এখানে 3 নাম্বার, যেহেতু তুই 3টে পদ্ধতি অবশ্যই তৈরি করবে, 3 থেকে 4টে পদ্ধতি খুব ভালো করে তৈরি করে রাখবে। ঠিক আছে? তো চলো নেক্সট, যাব আমরা বায়ুমণ্ডল থেকে। পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে 5 মার্কসের প্রশ্ন কি কি করতে হবে এখান থেকে। এটা একটু বোঝার রয়েছে, তাই ভিডিওটা একটু শোনো কি বলছি। ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে প্রধান দুটি স্তরের বর্ণনা দাও। তো এই প্রশ্নটা যদি দেয়, উষ্ণতার স্তর বিন্যাস করলে, তারপরে তুমি দুটো স্তরের বর্ণনা করলে, যে কোনো দুটো স্তর তুমি করতে পারো। কিংবা হয়তো এটা দিয়ে দিল যে তুমি স্তর বিন্যাস করো, দুটো স্তর বলে দিল যে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার তুমি আলোচনা করো। তো সেক্ষেত্রে তোমাকে ওই দুটো স্তর আলোচনা করতে হবে। যদি যদি প্রশ্নটা এইটা দেয় যে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বর্ণনা করো, সেক্ষেত্রে কেউ হয়তো শুধুমাত্র স্তরবিন্যাসগুলো লিখে দিল, ভাবলো যে এতে আমি হয়তো 5-এ 5 পেয়ে যাব। একেবারেই নয়। প্রত্যেকটা স্তরবিন্যাস তো করবেই, সাথে সাথে তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রত্যেকটা স্তর কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা স্তর কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো আর বিস্তার কতদূর রয়েছে, তার সেই স্তরের বৈশিষ্ট্য কি কি রয়েছে, ঠিক আছে, সমস্তটা কিন্তু উল্লেখ করতে হবে। উচ্চতা যা কিছু যা রয়েছে সমস্ত কিন্তু উল্লেখ করতে হবে, যদি মাত্র এই প্রশ্নটা পড়ে। বোঝা গেছে? চলো নেক্সট, বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ। দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো। তাই সবার আগে এই প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে তৈরি করে নাও।
তারপরে তারপরে দুটো প্রশ্ন করবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে। এটা একটু বলে দিই, বৃষ্টিপাত এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে একটি বৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে বলতে পারে, কিংবা বলে দিতে পারে যে হয় তুমি শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, না হয় বলে দিল যে পরিচলন আর ঘূর্ণবাত এই দুটো সম্পর্কে আলোচনা করো। তাই পুরোটাই ডেসক্রাইব করো, পুরোটাই ভালো করে পড়ে রেখো, কারণ শৈলক্ষেপটা বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে, বেশি পরীক্ষায় দেয়া মানে দেয়, কিন্তু পরিচালনার ঘূর্ণবাদটাও দেয়, ঠিক আছে। তো ওই জায়গাতে যখন এই প্রশ্নটা করবে, তাই এই প্রশ্নটা ভালো করে তৈরি করে নেবে, একদম ঘূর্ণবাদ, পরিচলন আর শৈলক্ষেপ বৃষ্টিপাত। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল বায়ুমণ্ডল। এরপরে এরপরে আমরা যেটা যাব, পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে আমাদের বায়ুমণ্ডল, থার্ড চ্যাপ্টার। চলো, থার্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। এখান থেকে 2 মার্কসের জন্য একটু কম প্রশ্ন রয়েছে, বেশি প্রশ্ন করতে হবে না। সমুদ্র স্রোত, শৈবাল, মগ্নচড়া, হিমপ্রাচীর, বান ডাকা কি, হিমশৈল, পেরিজি, অ্যাপোজি, সিজিগি, জায়র আর সারাসারি বান, ঠিক আছে। এই জায়গা থেকে 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলো দেখবে। 3 মানের জন্য দেখো, 3 মানের জন্য প্রথমে পার্থক্যতে সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোত করবে, মুখ্য জোয়ার গৌণ জোয়ার ভালো করে করবে, আর করবে ভরা জোয়ার আর মরা জোয়ার, মানে ভরা কটাল আর মরা কটাল। বোঝা গেল? তারপরে দুটি মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে কেন? বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু 3 মানের জন্য বায়ুমণ্ডল থেকে অবশ্যই তৈরি করতে হবে। চলো নেক্সট যাব বায়ুমণ্ডল থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের যে প্রশ্নটা তোমাকে করতেই হবে, চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। সমস্ত টেস্ট পেপার খুললেই তুমি এই প্রশ্নটা একদম 90% স্কুলে কমন পাবেই পাবে, ঠিক আছে। তারপরে জোয়ার ভাটার ফলাফল, আর রয়েছে কি সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক করে আলোচনা করো। কিন্তু সবার আগে এই প্রশ্নটা ভালো করে তৈরি করে নেবে বায়ুমণ্ডল, মানে থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে। বোঝা গেল? চলো, এই গেল আমাদের ফার্স্ট 3টে চ্যাপ্টার, যেখান থেকে আমাদের 2 মান, 3 মান এবং 5 মান এই দুটো প্রশ্নই, 3টে টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই চ্যাপ্টার থেকে তো আমাদের 5 মানের কোনো প্রশ্ন থাকবে না, থাকবে কি 2 আর 3। চলে আসা যাক বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটায়। তো চলো, প্রথম দেখো এখান থেকে 2 মার্কসের জন্য আমাদেরকে কি কি প্রশ্ন করতে হচ্ছে 2 মার্কসের জন্য, ঠিক আছে। ইউট্রোফিকেশন কাকে বলে ভালো করে দেখবে। ই ওয়েস্ট বা বৈদ্যুতিক বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, পৌরসভার বর্জ্য খুব গুরুত্বপূর্ণ। ভরাটকরণ, কম্পোস্টিং আর স্ক্রাবার এটাও গুরুত্বপূর্ণ। আর এপাশে আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেগুলো করবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টিং, ম্যানিওর পিট, আচ্ছা বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পৃথকীকরণ বলা হয়, তরল বর্জ্য আর বজ্র ব্যবস্থাপনা কি। বোঝা গেল? 2 মানের জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতে হবে আমাদের যে 2 মার্কসের জন্য যে চ্যাপ্টারটা রয়েছে বজ্র ব্যবস্থাপনা এখান থেকে, কারণ এখান থেকে তো 5 এর প্রশ্ন তৈরি করতে হচ্ছেই না, তাহলে 2 এর জন্য একটা প্রশ্ন আমি বলবো সম্পূর্ণটাই করে নাও, ঠিক আছে। তো চলো নেক্সট 3 এর জন্য আমাদেরকে এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের জন্য আমাদের খুব বেশি প্রশ্ন এই চ্যাপ্টারে নেই। যেগুলো করবে শিক্ষার্থীর ভূমিকা খুব ভালো করে দেখে নেবে, তারপরে বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা খুব ভালো করে করবে, ভাগীরথী হুগলি নদীর বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে এটাও ভালো করে তৈরি করবে। সাথে সাথে যেটা দেখবে সেটা হচ্ছে হয় দিতে পারে 3R এর ভূমিকা, হয় দিতে পারে 3R এর ভূমিকা, না হয় দিবে তোমাকে 4R এর ভূমিকা লেখো, যে কোনো একটা আসতে পারে। বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি। নেক্সট যেটা রয়েছে প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। বোঝা গেল? এই প্রশ্নগুলো 3 মানের জন্য এই চ্যাপ্টার থেকে করবে। তাহলে কিন্তু আমাদের পুরোপুরি একদম প্রাকৃতিক যে পার্টটা রয়েছে আমরা একদম ফার্স্ট থেকে একদম 4th চ্যাপ্টার পর্যন্ত সমস্ত 2, 3, 5 এর প্রশ্ন কিন্তু আলোচনা করে নিলাম। এরপরে যাব আমরা আঞ্চলিক পাঠ। আঞ্চলিক পাঠে রয়েছে আমাদের ভারত, তাই তো। আঞ্চলিক পাঠে রয়েছে আমাদের ভারত। ভারত থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে হচ্ছে একবার দেখা যাক। ভারতে প্রাকৃতিক অংশ রয়েছে, প্রাকৃতিক থেকে আমাদের কি কি করতে হচ্ছে দেখো। প্রথম প্রশ্ন যেটা রয়েছে মালনাদ ও ময়দান কি, দুন কি, তাল কি, আর এখানে ধান কাকে বলে, ঠিক আছে। বহুমুখী নদী পরিকল্পনা, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলো কি, মৌসুমী বিস্ফোরণ যেটা আগেও আমরা করে এসেছি, আচ্ছা কালবৈশাখী আর এপাশে পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড়, রেগুর কি আর ল্যাটারাইট মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য,
ঠিক আছে? এটা তো প্রাকৃতিক অংশ থেকে রয়েছে। এরপরে আমরা তোমাদের যে অর্থনৈতিক পার্টটা রয়েছে সেখান থেকে আবার 2 মানের জন্য প্রশ্ন বলে দেব। ঠিক আছে? তো এইগুলো তুমি ভালো করে দেখে নেবে। যাদের সবুজ কালিটা হয়ে যাবে তারা তারপরে সাদা কালির প্রশ্নগুলো যেটা রয়েছে সেটা করে নিও। বোঝা গেল? তো চলো নেক্সট যাব। আমি পরবর্তী যে আমি সরে গিয়েছিলাম, ঠিক আছে? যারা স্ক্রিনশট নেওয়ার তারা নিয়ে নাও। নেক্সট যাব আমরা পরবর্তী যেটা, সেটা হচ্ছে 3 মানের জন্য। দেখো 3 মানের জন্য এখান থেকে প্রাকৃতিক থেকে কি প্রশ্ন তোমাকে করে যেতেই হবে। সেটা হচ্ছে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? পূর্ব উপকূল, পশ্চিম, পূর্ব ঘাট পর্বত, পশ্চিম ঘাট পর্বত, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। বোঝা গেল? তারপরে যেটা করবে, পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ঠিক আছে? নেক্সট, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? উক্তিটি ব্যাখ্যা করো। আর অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে লেখো। তো এই প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ। এরপরে আমাদেরকে যেটা দেখতে হবে, ভৌমজলের প্রভাব তুমি করে যেতে পারো। নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো আর লা-নিনোর প্রভাব, ভারতীয় কৃষি জলসেচের প্রয়োজনীয়তা, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তাহলে 3 মানের জন্য তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে তৈরি করে যেতে হচ্ছে। এরপরে যাব 3 মার্কস, আমি এখানে লিখে দিচ্ছি, এটা 3 মার্কসের জন্য আমরা তৈরি করে নিলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 5 মানের জন্য এখান থেকে কি প্রশ্ন করতে হবে, মানে ভারতের প্রাকৃতিক থেকে। এর আগে বলে নিই, প্রাকৃতিকে কিন্তু তোমরা টোটাল 4টে প্রশ্ন থাকবে, যে কোনো তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে? প্রাকৃতিক, সরি, ভারত থেকে টোটাল 4টে প্রশ্ন থাকবে, তোমাকে কিন্তু 2টো প্রশ্ন লিখতে হবে। এবার কেউ বেশিরভাগটা কি হয়, আগে আগে যেটা হতো কি বলতো, প্রাকৃতিক থেকে 2টো প্রশ্ন থাকতো, আঞ্চলিক মানে অর্থনৈতিক পার্টটা থেকে 2টো প্রশ্ন থাকতো। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হতো, যে তুমি যে কেউ হয়তো প্রাকৃতিক থেকে পড়বে মনে করলো, সে প্রাকৃতিকের সব প্রশ্ন পড়ে নিল। কেউ মনে করলো যে না আমি অর্থনৈতিক পোর্শনটা পড়বো, তাহলে সে অর্থনৈতিক পোর্শনটা সব পড়ে নেবে। কিন্তু এই 23 আর 24 এই দুটো সালে দেখা গিয়েছে যে এই যে প্রাকৃতিক পোর্শন থেকে একটা প্রশ্ন আসছে, আর অর্থনৈতিক যে পার্টটা রয়েছে সে পার্টটা থেকে 3টে প্রশ্ন আসছে। তো আমার যেটা মনে হয়, যে আমি তোমাদেরকে সাজেশন করবো এটাই, যে কেউ যদি না এত মুখস্থ করতে পারো, তাহলে ওই যে অর্থনৈতিক যে পার্টটা রয়েছে, অর্থনৈতিক পার্টে আমি যা যা 5 মানের প্রশ্ন বলে দেব সমস্তটা করে নাও। সেটা সবুজ কালি, সাদা কালি, লাল কালি, হলুদ কালি আমার দেখার দরকার নেই। যা যা প্রশ্ন বলে দেবো অর্থনৈতিক থেকে আমি পড়ে নাও পুরোটা। তাহলে তুমি 2টো প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। তারপরে তুমি যদি মনে করো যে না প্রাকৃতিক থেকে যেগুলো মার্ক করা রয়েছে, যেগুলো সবুজ কালি সেগুলো পড়বো, তাহলে তাই পড়ে নাও। বোঝা গেল? তো চলো এখান থেকে 5 মানের জন্য কি কি প্রশ্ন আসবে একবার দেখে নিই। 5 মার্কস, ঠিক আছে? পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। মৌসুমী বায়ুর প্রভাব ভারতীয় জলবায়ুতে। উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। আর কি করতে হবে, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। নেক্সট, যে কোনো দিতে পারে পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকার বন্টন বৈশিষ্ট্য আর ভারতীয় জলবায়ুর নিয়ন্ত্রক। কিন্তু এই 4টে প্রশ্ন খুব ভালো করে প্রাকৃতিক থেকে তোমাকে তৈরি করতেই হবে। ঠিক আছে? নেক্সট যাব আমরা ভারতের যেটা অর্থনৈতিক রয়েছে, অর্থনৈতিক পোর্শনে 2 মার্কসের জন্য কি কি প্রশ্ন আমাদেরকে দেখতে হচ্ছে। 2 মার্কস, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য করবে। আচ্ছা, এখানে দেখে নাও, একটু খারিফ শস্য রয়েছে, রবি শস্য রয়েছে, জায়দ শস্য, কিন্তু জায়দ শস্যটা একটু বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ আমি টেস্ট পেপারে এটা দেখেছি। উদ্যান কৃষি ইম্পর্টেন্ট রয়েছে। মিলেট শস্য বলতে কি বোঝো, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, উদীয়মান শিল্পের সংজ্ঞা, তথ্য প্রযুক্তি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, আউটসোর্সিং কি। আচ্ছা, স্থিতিশীল উন্নয়ন, সোনালী চতুর্ভুজ, আর রয়েছে পুনর্রপ্তানি বন্দর কাকে বলে। বোঝা গেল? এখান থেকে 2 মানের জন্য এই অর্থনৈতিক পোর্শন থেকে 2 মানের জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে তৈরি করতেই হচ্ছে। নেক্সট, অর্থনৈতিক থেকে 3 মানের জন্য কি কি প্রশ্ন আমাকে করতে হচ্ছে। 3 মার্কসের জন্য দেখো, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য করবে, সামাজিক বনসৃজন কৃষি বনসৃজনের পার্থক্য করবে। বোঝা গেল? তারপরে দেখো, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। আচ্ছা, এখানে মোটর গাড়ি নির্মাণ শিল্পের, কারণ এটাও গুরুত্বপূর্ণ। কার্পাস বয়ন শিল্পের সমস্যা রয়েছে। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। নগরায়নের 3টি সমস্যা। আচ্ছা, সড়ক পথ আর রেলপথ, এই দুটো পথের সুবিধা বেশি আসে পরীক্ষায়। এখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা কাকে বলে, আর শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে 3 মানের জন্য অর্থনৈতিক পার্ট থেকে এই প্রশ্নটা করবে। এরপর আসবো 5 মান। 5 মানের জন্য আমি তোমাদেরকে যেটা বলেছিলাম,
যে কেউ যদি মনে করো যে আমি শুধুমাত্র অর্থনৈতিকটাই পড়ে যাব, তাহলে এইখানে যা যা প্রশ্ন দেওয়া আছে সমস্তটাই করে নিও। কি কি দেওয়া রয়েছে, প্রথম যেটা বলবো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনগুলি লেখো, আলোচনা করো এটা। পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ। ঠিক আছে, এরপরে প্রাকৃতিকের প্রশ্ন যদি কেউ করে থাকো তাহলে সেগুলো করবে। নেক্সট, তারপরে অনুকূল পরিবেশ, গম, চা, কার্পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধান, তার সাথে সাথে ধানও করতে হবে, কফিও করতে হবে। গম, চা, কার্পাস, এই তিনটে হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো টেস্ট পেপারে এগুলো দেখা গিয়েছে বেশি। প্রশ্ন এই তিনটে প্রশ্ন কিন্তু বেশি দেখা গিয়েছে। সাথে সাথে ধান আর কফিটাও কিন্তু তোমাকে করতে হচ্ছে। যদি তুমি মনে করো যে আমি এই অনুকূল প্রাকৃতিক পরিবেশটা করব, ঠিক আছে। নগরায়নের সমস্যা, তাহলে যদি কেউ শুধুমাত্র অর্থনৈতিক পোর্শন পড়ো, তাহলে এখানে বলা সমস্ত প্রশ্নই তোমাকে রেডি করতে হচ্ছে। সাথে সাথে প্রাকৃতিকের যেগুলো সবুজকালি দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো তৈরি করবে। ঠিক আছে, তুমি 100% একদম শিওর 100% তুমি কমন পাবে দুটো প্রশ্ন। ঠিক আছে, দুটো প্রশ্ন লেখার মতো তুমি কমন পাবে। বোঝাতে পেরেছি ভারত থেকে কি কি প্রশ্ন তোমাকে সবার আগে রেডি করতে হচ্ছে। তুমি সবার আগে এই কয়েকটা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও। ঠিক আছে, চলো নেক্সট আমি যেটা যাব সেটা হচ্ছে পরবর্তী যেটা রয়েছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখান থেকে তো আমরা জানি 2 মানের প্রশ্ন করতে হবে আর 3 মানের প্রশ্ন করতে হবে। উপগ্রহ চিত্রের সংজ্ঞা পড়বে, ভূ সমলয় উপগ্রহ কাকে বলে, মিলিয়ন সিট, আচ্ছা সূর্য সমলয় ডিগ্রি সিট সেন্সর, আচ্ছা এফসিসি, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে। আবার হ্যাঁ, এই প্রশ্নটা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে দিল, এই প্রশ্নটা কখনো কখনো তিনিও দিয়ে দিতে পারে যে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। তাই দুটো প্রশ্নই ভালো করে দেখবে। নিষ্ক্রিয় সেন্সর, ইনসার্ট আর পিক্সেল, এগুলো তুমি 2 মার্কসের জন্য তৈরি করবে এই চ্যাপ্টার থেকে। নেক্সট আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে পার্থক্য লেখো। কি কি করতে হচ্ছে, জিও স্টেশনারি, সিনক্রোনাস, আর কি এখানে করতে হবে, ভূ সমলয়, সূর্য সমলয়, ক্ষুদ্র স্কেলের মানচিত্র, বৃহৎ স্কেলের মানচিত্র, এগুলো কিন্তু তোমাকে করতেই হচ্ছে পার্থক্য থেকে। তারপরে দেখো, উপগ্রহ চিত্রে 3টি ব্যবহার, বিভিন্ন পর্যায় আর উপগ্রহ চিত্রে 3টি বৈশিষ্ট্য, সবগুলোই গুরুত্বপূর্ণ, ঘুরিয়ে ফিরিয়ে আসে। ভগ্নাংশ স্কেলের ব্যবহার, আর এই দুটো প্রশ্নও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। বোঝা গেল? তাহলে এখান থেকে 3 মার্কসের জন্য আমাকে এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করতে হচ্ছে। বোঝা গেল? এরপরে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের যে এই যে ভারত রয়েছে, এই ভারত থেকে তোমাদের কিন্তু ম্যাপ আসে, তাই তো? ম্যাপ পয়েন্টিং আসে। তো তোমরা যদি চাও যে ম্যাপ পয়েন্টিং এরও সাজেশন দেওয়া বা মানে চাই তোমাদের, তাহলে অবশ্যই ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের ম্যাপ পয়েন্টিং এরও সাজেশন দরকার। তাহলে আমি অবশ্যই যত দ্রুততা সম্ভব আমি তোমাদের জন্য এই ভারত থেকে যা যা ম্যাপ পয়েন্টিং ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে, সেই ম্যাপ পয়েন্টিং এর জন্য একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। তাই অবশ্যই যদি তোমাদের ম্যাপ পয়েন্টিং এর সাজেশনের প্রয়োজন হয়ে থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমাদের সাজেশনের ভিডিও কিন্তু আনবো। চলো, আজকের ভিডিও তাহলে এখান পর্যন্তই। একদম সম্পূর্ণ আলোচনা করে দিলাম কি কি প্রশ্ন কেমন ভাবে আসে, কেমন ছকে আসে, কারণ আমরা জানি ভূগোলের প্রশ্ন ছকে আসে। তো আজকে সেটা আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না, আর কেউ আমাকে বলবে না যে ম্যাম এই প্রশ্নগুলো যদি তুমি, হ্যাঁ এটা বলতে পারি যে ভিডিওতে বলা প্রশ্ন থেকে করলে তুমি একদম কমন ভাবেই নিশ্চিত। কিন্তু কেউ যদি বলো যে না ম্যাম যদি সবুজ কালির প্রশ্নগুলো করি সেগুলো কি করলে হবে না, সেটা করলে হবে না। কারণ এগুলো কিন্তু তোমাকে যে সবুজ কালিটা যে দেওয়া হয়েছে না, সেটা আমি বললাম কি বিভিন্ন টেস্ট পেপারে ইম্পর্টেন্ট থেকে দেওয়া হয়েছে। তাই ওই সাথে সাথে তোমাকে কিন্তু সাদা কালির প্রশ্নগুলো তৈরি করে নিতে হবে। এবার যারা দুর্বল স্টুডেন্ট, যারা পারছো না, তাদেরকে বলবো যে মোটামুটি তারা যেন সবুজ কালির প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, পাশাপাশি সাদা কালির প্রশ্নগুলো কিন্তু এগুলো রেডি হয়ে গেলে ওইগুলো দেখে নিও। তো চলো, আজকের ভিডিও এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, যদি তোমরা চাও অবশ্যই, তাহলে আবারও দেখা হবে এই ম্যাপ পয়েন্টিং এর যে সাজেশন রয়েছে সেই ভিডিও নিয়ে। তাহলে ফটাফট দরকার হলে কমেন্ট করে জানিয়ে দাও।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।